লাইভ প্লে হয়েছে। হ্যালো, good morning dear student. Good morning dear student. সাউন্ড আসছে সবার? আজ আজ তোমাদের আমার প্রথম ক্লাসটার চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার পিরিয়ডিক প্রপার্টিজ। যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস পিরিয়ডিক টেবিল সম্বন্ধে তোমাদের সকলেরই কিছু না কিছু আইডিয়া আছে। ক্লাস 9 থেকে তোমরা হয়তো পিরিয়ডিক টেবিল সম্বন্ধে পড়ে আসছো, তাই পিরিয়ডিক টেবিল সম্বন্ধে নতুন করে কিছু বলার কিছু নেই। তবে এখানে তোমাদের যেহেতু তোমাদের পড়ার জন্য এই চ্যাপ্টারটা দেওয়া আছে, তাহলে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে, যে টপিকটা আমি তোমাদের আজকে শুরু করব। তাহলে পিরিয়ডিক প্রপার্টি কথাটা এসছে তোমার আচ্ছা, প্রথমে বলে রাখি, তোমরা এক একটা ডিপার্টমেন্টে হিসাবে তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে। প্রথমে ইলেকট্রিক্যাল দেবে, এই পিরিয়ডিক প্রপার্টি তোমাদের লেকচার 1। পিরিয়ডিক প্রপার্টিটা কি? হোয়াট ইজ পিরিয়ডিক প্রপার্টি? পিরিয়ডিক টেবিল আমরা সবাই দেখেছি, কিন্তু পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্টগুলো তো কিছু নির্দিষ্ট কিছু কারণের জন্য তাদের নিজের জায়গায় থাকে। সেই কারণগুলো যে কারণের জন্য থাকে সেইটাকেই আমরা বলি, বা যে প্রপার্টিগুলোর জন্য তারা নিজের জায়গায় বা যে স্থানে থাকার সেখানে থাকে, সেই যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে আমরা একসাথে বলি পিরিয়ডিক প্রপার্টি। সেটাকে ভাষায় যদি কেউ লিখে নিতে চাও তাহলে সেটা লিখে নিতে পারো। কি বলছে না, the term periodicity is indicate that the element with similar properties reappear at a certain regular interval of atomic number in periodic table. এটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে দেখো প্রত্যেকটা এলিমেন্ট নির্দিষ্ট জায়গায় নিজস্ব নিজস্ব জায়গায় একদম গুচ্ছিতভাবে আছে। এখানে দেখো তোমরা যে যে বাসে উঠে গেলাম, বাসে উঠে রুমাল রেখে দিলাম, তো ওইখানে আমার সিট হয়ে গেল, অমনিভাবে তো না, একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ওরা এখানে আছে। প্রত্যেকটা এলিমেন্টের নির্দিষ্ট একটা জায়গা আছে। হ্যাঁ, এবার দেখো তোমরা কোনটা পিরিয়ড কোনটা গ্রুপ। ওই জিনিস যে ওয়ান এ
বা 2a, এইগুলো হচ্ছে তোমাদের এক একটা গ্রুপ। আর এই বরাবর যেটা 1 2 3 4, সেগুলো হচ্ছে তোমাদের পিরিয়ড। বোঝা যাচ্ছে? আচ্ছা, এই পিরিয়ডিক টেবিল থেকে আমরা প্রথমেই দুটো জিনিস জানতে পারি, কি না গ্রুপ নাম্বারটা আমাদের কি ডিটারমাইন করে, আর পিরিয়ড নাম্বারটা আমাদের কি ডিটারমাইন করে। মানে পিরিয়ড নাম্বার থেকে আমরা কি জানতে পারি, বা গ্রুপ নাম্বার থেকে আমরা কি জানতে পারি। গ্রুপ থেকে আমরা কি জানতে পারি, গ্রুপ নাম্বার থেকে? না, গ্রুপ নাম্বার থেকে আমরা জানতে পারি যে নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন। তাদের ভ্যালেন্স সেল মানে শেষের সেলে যে ইলেকট্রনগুলো থাকে, গ্রুপ নাম্বারটা হচ্ছে তোমাদের নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন, আর পিরিয়ড নাম্বারটা হচ্ছে তোমাদের নাম্বার অফ সেল, তার কতগুলো ইলেকট্রন রাখার জন্য কতগুলো সেল আছে। সেই সেলগুলো কোনগুলো? এই যে বাইরের যে সেলগুলো আছে, এগুলোকে আমরা বলছি সেল, যেগুলো হচ্ছে তোমার এই বাইরেরটা হচ্ছে ভ্যালেন্স সেল বা এন সেল, তার আগেরটা হচ্ছে n-1 সেল, তারপরে n-2, তারপর যদি আরো কারো থাকে তাহলে n-3, অমনি করে করে এগুলোকে আমরা আবার আরেকটা নামে জানতে পারি, কি না কে, এল, এম। জানি তো আমরা? বুঝতে পারা যাচ্ছে কিনা সবার? এরপর আমরা এই পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক প্রপার্টির যে চ্যাপ্টারটাতে যেগুলো আমরা কি কি পড়বো সেগুলো আমরা দেখব। কি কি পড়বো না, প্রথম আমরা পড়বো কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তারপরে অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজ, তারপরে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, পোলারাইজেশন অ্যান্ড অক্সিডেশন নাম্বার। এই 7টা টপিক আপাতত তোমাদের মেজর, এগুলো আমরা এই চ্যাপ্টারটাতে কভার করব। আজ প্রথম তোমাদের ক্লাস, প্রথম আজ তোমাদের কি জানবে তোমরা, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি জিনিস? কি না ভ্যালেন্স সেলে ইলেকট্রনের কাছে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার, সেই যতটা পাওয়ার কথা ততটা পায় না, সেই জন্য সেই যে জিনিসটাকে আমরা বলি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সেই কেন পায় না, সেই জিনিসটাকে আমরা কি বলছি না স্ক্রিনিং ইফেক্ট, বা পর্দা দিয়ে যদি কেউ বাধা দেয়। যেমন আমরা বাইরের থেকে সূর্যের আলো আসতে গেলে, সূর্যের আলো আসছে, একটা পর্দা দিয়ে দিলাম, তাইলে তাইলে যে বাধাটা পায় আলোটা আসতে, কিছুটা কম আলো আসে। আবার যদি জানলা খোলা থাকে বা পর্দা না দেওয়া থাকে, তাহলে সূর্যের আলো সম্পূর্ণ চলে আসে। ঠিক সেই মতন তোমাদের এখানেও ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কথা, ভ্যালেন্স সেলের যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার ভ্যালেন্স সেল পর্যন্ত যাওয়ার কথা ততটা যেতে পারে না। সেই জিনিসটাই হচ্ছে তোমাদের ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কিন্তু কেন যেতে পারে না, সেটা না যাওয়ার কারণ হচ্ছে তাদের মাঝে যে বাকি যে ইলেকট্রনগুলো আছে, বা সেই ইলেকট্রনগুলো কি, সেই ইলেকট্রনগুলো একে অপরকে রিপালশন করে। সেই রিপালশন করার জন্য নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার, সেই অ্যাট্রাকশন পাওয়ারটা কমে যায়। সেই অ্যাট্রাকশনটাকে কি আমরা বলি কি বলছে দেখো, ডিউ টু দ্য স্ক্রিনিং ইফেক্ট দ্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রন এক্সপিরিয়েন্স লেস অ্যাট্রাকটিভ ফোর্স ফ্রম নিউক্লিয়াস। The decrease in attractive force reduces the nuclear charge. The decreased nuclear charge is called effective nuclear charge. কথাটা সিম্পল, যে নিউক্লিয়াসের যা অ্যাট্রাকশন চার্জ, সেইটা ভ্যালেন্স সেল পর্যন্ত সম্পূর্ণ যেতে পারে না। সেটা না যাওয়ার কারণ হচ্ছে
তোমার মাঝখানে যে অবস্থিত যে ইলেকট্রনগুলো তারা কি করে একে অপরকে রিপালশন করে, রিপালশন করার জন্য অ্যাট্রাকশন পাওয়ারটাকে যেতে বাধা দেয়। সেই যে যে বাধা দেয় সেইটাকে আমরা বলি স্ক্রিনিং ইফেক্ট বা স্ক্রিনিং কনস্ট্যান্ট। এবার ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ সম্বন্ধে পুরো জানার আগে আমাদেরকে জানতে হবে কি না স্ক্রিনিং ইফেক্ট কি জিনিস বা স্ক্রিনিং কনস্ট্যান্ট কি জিনিস। এখানে কি না ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জকে আমরা ডিনোট করি কি জেড ইফেক্টিভ দিয়ে। জেড ইফেক্টিভটা কি হলো জেড মাইনাস সিগমা। জেডটা হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, সিগমা হচ্ছে তোমার স্ক্রিনিং কনস্ট্যান্ট। সিগমাটা মাইনাস করছি কেন না কতটা পরিমাণ বাধা পাচ্ছে সেইটা হচ্ছে তোমাদের স্ক্রিনিং কনস্ট্যান্ট, সেইটা হয়ে গেল তোমাদের সিগমা। এরপর আমরা দেখব স্ক্রিনিং কনস্ট্যান্টটা কি। মোটামুটি এই ছবিটা দেখে তোমাদের অনেকেরই কিছু না কিছু আইডিয়া চলে আসবে। দেখো মাঝখানে আছে কি নিউক্লিয়াস, তার সাইডে কি ইলেকট্রনগুলো ঘুরছে। এবার দেখো প্রত্যেকটা ইলেকট্রনকে, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, তাহলে কি প্রত্যেকটা ইলেকট্রনকে রিপালশন করছে। আবার কি নিউক্লিয়াস কি করছে প্রত্যেকটা ইলেকট্রনকে ধরে রাখছে, যেটাকে আমরা বলছি অ্যাট্রাকশন পাওয়ার। ধরে না রাখলে তো ইলেকট্রনগুলো বেরিয়ে চলে যাবে, তাহলে তো নিউক্লিয়াসকে সেই ইলেকট্রনগুলোকে ধরে রাখতেই হবে। কিন্তু এখান থেকে এই ইলেকট্রনটাকে যতটা পাওয়ার দিয়ে ধরে রাখতে পারছে, শেষের ইলেকট্রনটাকে বা ভ্যালেন্স শেলের ইলেকট্রনটাকে অতটা পাওয়ার দিয়ে ধরে রাখতে পারছে না। সেই জন্য কিসের জন্য পাচ্ছে না, দেখো মাঝখানে যতগুলো ইলেকট্রন আছে তারা কি করছে একে অপরকে রিপালশন করছে, তার মানে কি অ্যাট্রাকশন পাওয়ারটা পুরোপুরি যেতে বাধা দিচ্ছে। সেইটাই হচ্ছে তোমাদের স্ক্রিনিং কনস্ট্যান্ট। স্ক্রিনিং কনস্ট্যান্টটা কি জিনিস দেখো, দ্য কম্বাইন্ড ইফেক্ট of this attractive and repulsive force acting on the valence shell electron is that the valence electron experience less attraction from the nucleus। যে কথাটা আমি এখনই বললাম যে কম অ্যাট্রাকশন নিউক্লিয়াসের কাছ থেকে অ্যাট্রাকশন যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না, তার থেকে কম পাচ্ছে, সেটাকে আমরা বলছি কি দিস ইজ নোন এজ স্ক্রিনিং ইফেক্ট। দ্য স্ক্রিনিং ইফেক্ট কি না স্ক্রিনিং ইফেক্ট ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইনার ইলেকট্রন। মানে কি যদি ভেতরের ইলেকট্রনের সংখ্যা যদি আমার বাড়তে থাকে তাহলে তাহলে কি শিল্ডিং ইফেক্টটাও বাড়তে থাকবে, যত ইলেকট্রন বাড়বে তত তোমার স্ক্রিনিং কনস্ট্যান্ট বা শিল্ডিং ইফেক্টটাও বাড়তে থাকবে। এবারে সিগমা আমাদের কিভাবে ক্যালকুলেট করতে হয়, আমরা তো তোমার জেড ইফেক্টিভ বার করতে পারছি। জেড ইফেক্টিভ ইজিক্যাল টু আমরা কি দেখলাম জেড ইফেক্টিভ ইজিক্যাল টু আমরা দেখলাম জেড মাইনাস সিগমা। তাহলে জেডটা হয়ে গেল আমাদের অ্যাটমিক নাম্বার। আমরা অ্যাটমিক নাম্বার পিরিয়ডিক টেবিল থেকে আমরা সবার অ্যাটমিক নাম্বার জানি, কিন্তু এই সিগমাটা আমরা জানি না। তাহলে আমাদেরকে এই সিগমাটা কিভাবে বার করতে হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে সিগমা কিভাবে বার করা যায়, সিগমা বার করার আগে তোমাদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে কিছু আইডিয়া আছে? ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয় কিভাবে না, কি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কেমন লিখি 1s2 2s2, এই যেমন লেখা আছে ধরো 1s2 2s2 2p2, এগুলো আমরা লিখি তো, এগুলো কোথার থেকে লিখি আমরা? এগুলো আমরা মেইনলি ফলো করি কি আবাউ প্রিন্সিপাল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আবাউ প্রিন্সিপাল, এই যে 1s 2s 2p। এবার প্রত্যেকটা সাবসেলে এগুলো কি এএসপি ডিএফ আমরা জানি তো, এএসপি ডিএফ এক একটা সাবসেল। আবার এক একটা সাবসেলের কি আছে, এস সাবসেল তার কতগুলো ঘর আছে, একটা ঘর আছে। আর প্রত্যেকটা ঘরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এক এক টাইমে, দুটো। প্রত্যেকটা ঘরে এস সাবসেলের কতগুলো ঘর আছে, একটা ঘর, একটা ঘরে থাকতে পারে তোমার দুটো ইলেকট্রন। পি সাবসেলের আছে তিনটে ঘর, তিনটে ঘরে থাকতে পারে তোমার প্রত্যেকটা ঘরে দুটো করে ইলেকট্রন, তাহলে তিনটে ঘরে ছটা ইলেকট্রন থাকতে পারে। তেমনি কি ডি আর এফ ডি এর জন্য থাকে তোমার কত, 5টা ঘর, আর এফ এর জন্য তোমার 7টা ঘর। এবারে প্রত্যেকটা ঘরে আবার আরেক কিনা every subcell have different types of ability to accommodate a maximum number of 4l plus 2 electron।
4l মানে কি, এল মানে হচ্ছে তোমার এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এল ইজিক্যাল টু এস এর জন্য কি হয়, এল ইজিক্যাল টু 0। এগুলো তোমরা আগেই পড়ে এসছো, এগুলো নিয়ে বিস্তার আর কিছু বলার থাকলে বলবে। এল ইজিক্যাল টু 1 মানে হচ্ছে পি, এল ইজিক্যাল টু 2 মানে হচ্ছে ডি, এল ইজিক্যাল টু 3 মানে হচ্ছে তোমার এফ। এবার এই 4l প্লাস 2 মানে কি 4 ইন্টু এল, এস এর জন্য তাহলে কি 4 ইন্টু 0 প্লাস 2 মানে কি এস সাবসেলে তোমার প্রত্যেকটা যাই এস থাকুক প্রত্যেকটা সাবসেলে তোমার দুটো করে ইলেকট্রন থাকবে। এবারে পি, দেখো এল ইজিক্যাল টু 1 তাহলে কি এখানে 4 ইন্টু 1 প্লাস 2 ইজিক্যাল টু 6, তাহলে কি পি সাবসেলে তোমার হাইয়েস্ট ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, না 6টা। তেমনি কি ডি আর এফ এর জন্য সেম। এরপর আমরা দেখবো যে সিগমা যে ক্যালকুলেট করি আমরা, যে স্ক্রিনিং কনস্ট্যান্ট যে ক্যালকুলেশন করছি, যে স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা, এটাকে তো আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা তো আমরা পাচ্ছি না কোথাও, অ্যাটমিক নাম্বার পেয়ে যাচ্ছি, কিন্তু অ্যাটমিক নাম্বার মাইনাস সিগমা, যেটার থেকে আমরা যে ডিফেক্টিভ বার করবো, তাহলে সিগমা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তাহলে সিগমা কিভাবে ক্যালকুলেট, তার আগে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে জেনে নিলে কিভাবে লিখবে। এরপরে দেখো তোমার সিগমা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার স্লেটার রুল। স্লেটার রুল কি বলছে, তোমাদের যাই ইলেকট্রনিক কনফিগারেশন থাকুক, ইলেকট্রনিক কনফিগারেশন যাই থাকুক, তোমরা সেই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ভেঙে নিয়ে এইভাবে লিখবে কি না, 1s, তারপর 2s 2p, 3s 3p, 3d 4s 4p, তারপর 4d 4f, মানে তোমার 1 2 3 4 5 এমনি ভাবে যাবে। এবারে দেখো আমরা কি এখানে 2s 2p একসাথে লিখেছি, কারণ কি, মানে 2s আর p অরবিটালের এনার্জি নিয়ারলি সেম, সেম বলা যাবে না কিন্তু নিয়ারলি সেম, মানে খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু কি আবার ডি দেখো আলাদা আছে আর এফও আলাদা আছে, যেমন 4d 4f আলাদা আলাদা আছে। তাহলে কি 4ডির জন্য আমরা কি 4ডির এনার্জি যেহেতু অনেক বেশি, তাই 4ডিকে আমরা আলাদা করে রেখেছি, বা 4f এরও এনার্জি অনেক বেশি, তাই 4fকেও আমরা আলাদা করে রেখেছি। মানে তোমাদের যাই ইলেকট্রনিক কনফিগারেশন থাকুক, তোমরা এই সিকোয়েন্সে জিনিসগুলো কনফিগারেশনটাকে প্রথমে ভেঙে নেবে। কি না দেখো একটা এক্সাম্পল দেখো, বোরন, বোরনের অ্যাটমিক নাম্বার কত 35, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2, সবাই খাতাতে লিখে নেবে কিন্তু, 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5। কিন্তু আমরা কি কনফিগারেশনটাকে কিভাবে লিখলাম, উই ক্যান রাইট দিস কনফিগারেশন অ্যাজ, কি লিখলাম 1s2, তারপরে কি 2s2 2p6, তারপরে কি 3s2 3p6, তারপরে 3d10, তারপরে 4s2 4p6। এখানে আমার কি ইলেকট্রনিক কনফিগারেশনে কি দেখেছিলাম আমরা, কনফিগারেশনটাতে 3dটা 4s এর পরে চলে এসেছিল, পরে ফুলফিল হচ্ছে। কিন্তু আমরা যখন লিখতে যাচ্ছি, আমাদেরকে যখন সিগমা বের করতে হবে, তখন কিন্তু ফার্স্ট আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে এইভাবে লিখে নেব। এইভাবে লেখা হয়ে গেলে তারপরের কি কাজ, তারপরে তোমাদের সেকেন্ড রুল দেখতে হবে। সেকেন্ড রুল কি করতে হবে না, তোমাদের ভ্যালেন্স সেলে যা মানে যে সেলের ইলেকট্রনটাকে তোমার সিগমাটা বার করতে হবে বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করতে হবে, সেই সেলের একটা ইলেকট্রনকে তোমার কনস্ট্যান্ট ধরে নিতে হবে। কারণ কি না, সেই ইলেকট্রনটা, যেমন দেখো তোমরা এই স্ট্রাকচার অফ অ্যাটমে দেখো, যেমন তোমরা এই স্ট্রাকচার অফ এ অ্যাটম, এখানে কি দেখছো যে এন সেল, বাইরের সেলটা দেখছি, বাইরের সেলটার কি নাম এন সেল, তার ভিতরের সেলটার নাম হচ্ছে n-1 সেল, তারপরের সেলটার নাম হচ্ছে n-2 সেল। এবারে তোমাকে আমাকে পার্টিকুলার একটা ইলেকট্রনের জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তো বার করতে হয়। তোমার ভ্যালেন্স সেলের একটা ইলেকট্রন যে কোনো কতটা অ্যাট্রাকশন পাচ্ছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য তার আলাদা আলাদা করে বের করার কোনো দরকার নেই, যে কোনো একটার বের করলেই তোমার বাকিগুলোর ভ্যালেন্স সেলের সবার পেয়ে যাবে, বা তার আগের সেলটা যদি বের করতে বলে তার আগের সেলটারও সবার পেয়ে যাবে। এবার দেখো কি করতে হয়, যে সেলটা তোমাকে স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করতে হবে, সেই সেলের একটা ইলেকট্রনকে তোমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। কনস্ট্যান্ট কেন ধরতে হবে না, কি না মেনে নিতে হবে যে ওই ইলেকট্রনটা বাকি সবার, যতগুলো ইলেকট্রন আছে বাকি সবার রিপালশনটা ওই একটা ইলেকট্রন ফিল করছে, ফিল বাকি সবাই করছে, কিন্তু পার্টিকুলার একটা ইলেকট্রন যখন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন ওই একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনটা রিপালশন, সব রিপালশনগুলো অ্যাবজর্ব করছে। তাহলে পার্টিকুলার ওই ইলেকট্রনটাকেই আমরা, ওই ইলেকট্রনটার থেকেই আমরা অ্যাট্রাকটিভ,
ওই নিউক্লিয়াসের কি কতটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে সেটা আমরা ক্যালকুলেট করব সেই ইলেকট্রনটাকে একটা যে কোনো ইলেকট্রন কনস্ট্যান্ট রেখে। এবার কতটা রিপালশন করতে পারে সেইটার একটা ভ্যালু আছে, যে এন সেলের জন্য কত রিপালশন হয় বা n-1 সেলের জন্য কত হয়, n-2 এর জন্য কত হয় সেটা দেখো। এন কি বলছে, সিলেক্ট দ্য ইলেকট্রন ফর হুইচ দ্য ভ্যালু অফ সিগমা ইজ ক্যালকুলেট। যে ইলেকট্রনটা সিগমা ক্যালকুলেট করতে হবে সেইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দিয়ে কনস্ট্যান্ট 1 ইলেকট্রন অফ দ্য ভ্যালেন্স সেল, যে কথাটা আমি এখনই বললাম, ভ্যালেন্স সেলের একটা ইলেকট্রন অর হুইচ সেল ইলেকট্রন টু বি ডিটারমাইন দ্য সিগমা ভ্যালু, বা অন্য যে সেলের সিগমা ভ্যালুটা তুমি বের করবে সেই ভ্যালুটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, মানে সেই ইলেকট্রনটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। সেই ইলেকট্রনটা তোমার মানে সবার রিপালশন ওই ফিল করছে আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও ওই পাবে, ওইভাবে ধরে নিতে হবে তোমাকে। অ্যান্ড বাকিগুলো কি না, অ্যাড আপ দ্য কন্ট্রিবিউশন অফ আদার্স ইলেকট্রন অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং রুল। যদি তোমার ভ্যালেন্স সেলে বা যখন আমরা এইটা লিখলাম ফার্স্ট যে কনফিগারেশনটা লিখলাম সেখানে যদি আমার এই যেমন 4s 4s2 4p 5 এ শেষ হয়েছে, যদি সেরকমই 4s মানে ভ্যালেন্স সেলে বা লাস্টের সেলে যদি 4s s বা p হয় তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কত থাকে, s বা p অরবিটাল যদি শেষে হয় তাহলে তাদের কন্ট্রিবিউশনটা কত থাকে। যেমন দেখো, ইলেকট্রন উইথ দ্য সেম সেল অর এন সেল, মানে ভ্যালেন্স সেল এন সেলে বাকি যে ইলেকট্রনগুলো আছে, মনে করো একটা কনস্ট্যান্ট ধরলাম, বাকি যে ইলেকট্রনগুলো আছে তারা প্রত্যেকে কত রিপালশন করছে না 0.35। তারপরের ইলেকট্রনগুলো n-1 সেল, সেই সেলটা কত রিপালশন করছে না 0.85। তারপরের সেলটা কত আছে n-2, তারপরে যতই সেল থাকুক n-2 n-3 n-4 যত সেল থাকুক সবার জন্য কত রিপালশন ফিল হয় 1.00। এটা অনেকটা তোমাদের কি সেই বাসের সিঁড়ির মতন, বাসে দৌড়ে দৌড়ে এস আর পি ছোট মানুষ দৌড়ে দৌড়ে চেপে গেল, চাপার পরে কি না একদম পুরো ভিড় বাসে ওঠার পর ওরা শেষের সিটটাতে দৌড়ে দৌড়ে উঠে গেল, উঠার পরে কি না ওরা বাকি যে লোকগুলো ভেতরে আগের থেকেই আছে তারা কি করবে, ওকে ধাক্কা দেবে। তাহলে কি ওই সেম সেলে যারা আছে মানে একদম শেষের সিঁড়িটাতে যারা আছে তারা কি কম কম ধাক্কা দেবে, তারা তো আর অত জোরে ধাক্কা দিতে পারবে না, জোরে ধাক্কা দিলে যদি ভেবে পড়ে যায়, ওরা কম কম ধাক্কা দেবে। তারপরের সেলটা কি করবে, তারপরের উপরের যে বাসের যে সিঁড়িটাতে আছে সে কি করবে, তারা একটু জোরে ধাক্কা দেবে যাতে সবাই যেতে নেমে যায়। হ্যাঁ, আর তারপরে ভেতরে যারা আছে তারা একদম ঘামে গরমে একদম ভর্তি হয়ে আছে, তারা কি না সবাই যতটা তাদের ফোর্স সব পুরো ফোর্স দিয়ে তারা কি ধাক্কা দিচ্ছে বা বার করার জন্য ধাক্কা দিচ্ছে। এইভাবে এইভাবে মনে রাখলেও চলবে। এইবারে সেটা দেখো, ডি আর এফ অরবিটাল কি না অনেক বড় সাইজের হয়, বা বাসে ধরো কোনো মোটা সোটা লোক ওইরকম বাসের সিঁড়িটাতে চেপে গেল, তখন কি করবে যে ওই শ্রেণীটাতে যারা আছে তারা কি না তারা তো আর জোরে ধাক্কা দিতে পারছে না, সেই জন্য কি না 0.35 ওদের কন্ট্রিবিউশনটা কত জিরো, বাকি যে ওরা আস্তে আস্তে দেখেন, কিন্তু ভেতরে যারা আছে ওরা কি ভাবছে যে এই মোটুকে আমরা নামাই, তাহলে কি না n-1 সেল বা n-1 সেলের পরে যত সেল আছে সবার জন্য কি না ফুল ফোর্স দিয়ে ওরা রিপালশনটা করছে। বোঝা গেল সবার? এইবারে দেখো একটা শুধু ডিফারেন্স আছে, যদি মনে করো এন সেল বা ভ্যালেন্স সেলটা তোমার ভ্যালেন্স সেলটা 1s ইলেকট্রন এই যদি শেষ হয়ে যায়, যেমন কি হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, তার তো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে কিছু থাকছে না, কিন্তু হিলিয়ামের আছে তোমার কি দুটো ইলেকট্রন, ওয়ান এস ইলেকট্রনে ওদের শেষ, তখন কিন্তু শুধু কন্ট্রিবিউশনটা 0.35 না হয়ে 0.30 হবে, বাস এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এরপরে তোমরা কিভাবে ক্যালকুলেট করতে হয় একটা এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো কি বলছি, কোন ক্যালকুলেট দ্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপেরিয়েন্স বাই ভ্যালেন্স সেল ইলেকট্রন ইন নাইট্রোজেন অ্যাটম। নাইট্রোজেন অ্যাটম, নাইট্রোজেনের স্ট্রাকচার কেমন, নাইট্রোজেন নিউক্লিয়াস তার দুটো সেল, কতগুলো ইলেকট্রন থাকে নাইট্রোজেনের, 7টা ইলেকট্রন। নাইট্রোজেনের থাকে তোমার 7টা ইলেকট্রন, তাহলে কি প্রথমে এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখব। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি
1:2 2:2 2p3। এরপর আমরা কি কি করতে হবে, এটাকে প্রথমে সেলটারের যা প্রথম রুল কনফিগারেশনটাকে আমরা ভাঙবো, কি না 1s 2s 2p একসাথে। তাহলে এখানে 1s এ থাকলো আমাদের কটা, দুটো ইলেকট্রন, 2s 2p তে থাকলো আমাদের 5টা ইলেকট্রন। এরপরে ফার্স্ট রুলটা এটা হয়ে গেল, সেলটারের ফার্স্ট রুল এটা। এবারে সেকেন্ড রুল কি না, এবারে সিগমাটা বের করতে হবে, জেড ইফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। এবারে সিগমাটা আমাদের প্রথম তো এটা আমরা ভেঙে দিলাম, তারপরে আমরা যা কত কি রিপালশন ফিল করছে কি না করছে সেটা আমরা দেখব। তাহলে জেড মাইনাস সিগমা, তাহলে জেড এর ভ্যালু কত নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য জেড এর ভ্যালু হচ্ছে তোমার 7। এবারে সিগমা দেখো মাইনাস সিগমা। এবারে কি এইটা তোমার হচ্ছে কত, এই বাইরের সেলটা হচ্ছে তোমার এন সেল, তার ভেতরের সেলটা হচ্ছে তোমার এন মাইনাস 1 সেল। তাহলে কি বাইরের সেলটার জন্য আমরা কত কত রিপালশন বলছিলাম, বাইরের সেলটার জন্য বাকি যে এই ধরো মনে করো এই ইলেকট্রনটা কনস্ট্যান্ট, এই ইলেকট্রনটা এরো রিপালশন নিচ্ছে, এরো রিপালশন নিচ্ছে, এরো রিপালশন নিচ্ছে, আর এরো রিপালশন নিচ্ছে। তাহলে বাকি যে 4টা ইলেকট্রন তাদের সবার রিপালশন ওই একটা ইলেকট্রন অ্যাবজর্ব করছে, আবার কি না এই দুটো ইলেকট্রনেরও রিপালশন ওই নিচ্ছে। তাহলে কি আমরা প্রথমে এন সেলের জন্য কি 0.35 ইন্টু এন সেল প্লাস 0.85 ইন্টু এন মাইনাস 1 সেল। এবারে কতগুলো ইলেকট্রন রিপালশন করছে সেইটা দেখো, 7 মাইনাস 0.35 ইন্টু 4, 4 কি করে হচ্ছে না, একটা ইলেকট্রনকে তো আমাকে কনস্ট্যান্ট ধরতে হবে, বাকি থাকছে কতগুলো, একটা দুটো তিনটে চারটা ইলেকট্রন। তাহলে এই 4টা ইলেকট্রন এই ইলেকট্রনটাকে কতটা রিপালশন করছে সেইটা আমরা এখান ওই জন্য আমরা এখানে 4 লিখলাম। আর তারপরের গুলো কি দুটো অলরেডি থাকছে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলেই কত হবে, ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব এর জেড ইফেক্টিভ, নাইট্রোজেনের জেড ইফেক্টিভ ভ্যালু, মানে নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে কতটা, নাইট্রোজেনের যা ভ্যালেন্স সেল ইলেকট্রন তা কতটা অ্যাট্রাকশন নিউক্লিয়াসের কাছ থেকে পাচ্ছে। বাস বোঝা গেল। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, এখানে আমাকে শুধু সিগমা বের করতে বলেছে, যেটা আমরা আগে এক্সাম্পলটা দেখলাম ব্রোমিনের, সেটারই শুধু সিগমাটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি ব্রোমিনের স্ট্রাকচার এটা। এবার ব্রোমিনের জন্য কি বাইরের সেল কোনটা, এটা এন সেল, এটা কি এন মাইনাস 1, এটা হয়ে গেল তোমার এন মাইনাস 2, এটা হয়ে গেল তোমার এন মাইনাস 3। তাহলে এমনি নর্মাল রুল হিসাবে কি এন সেলের যতগুলো ইলেকট্রন আছে তাদের জন্য রিপালশন কত করছে 0.35, এন মাইনাস 1 এর জন্য 0.85, তারপরে এন মাইনাস 2 কত 1, বা ভিতরে যতগুলো আছে তাদের জন্য 1। কিন্তু এবারে আমরা এর কনফিগারেশনটা দেখবো, আর দেখবো কিনা এক্সপিরিয়েন্স বাই 3D অরবিট ইলেকট্রন বলেছে, মানে কি 3D মানে 3 নম্বর সেল। এত দূর পর্যন্ত আমাদেরকে এই সেলটার ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা এক্সপিরিয়েন্স বাই 3D ইলেকট্রন ইন ব্রোমিন অ্যাটম। 3D মানে কি 1 2 3, এটাই তো আমার 3D সাবসেল তো আমাদের 3 নম্বর সেলেই থাকছে, 4 নম্বর সেলে তো 3D থাকছে না। তাহলে কি আমরা প্রথমেই 4টাকে বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমে ব্রোমিনের কনফিগারেশনটা দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p5। এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে আমাদেরকে প্রথমে, সেটার প্রথম রুল কি না 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তারপরে কি 4s2 4p5। এখানে আমাদের ক্যালকুলেট করতে বলেছে 3D পর্যন্ত, 4s2 4p5 এর আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে কি এখানে 4s2 4p5 এটা আমাদের চলে যাবে বাদ। we have to calculate shielding constant at 3D electron, so 4s 4p can be cancel। বোঝা গেল তো এখানে। এবার দেখো তাহলে 3D ইলেকট্রনের জন্য আমরা কতটা রিপালশন ফিল করছে, তাহলে কি সিগমা ইজিক্যাল টু আমরা কি দেখেছিলাম, যেহেতু আমাদের এখানে 4s 4p বাদ, তাহলে 3D তে শেষ। তাহলে 3D এর জন্য আমরা কি আলাদা রুল দেখেছিলাম, 3D এর জন্য কি রুল ছিল, এন সেলের জন্য হচ্ছে 0.35, আর তারপরে যতই সেল থাকুক তাদের জন্য সবার জন্য 1.00। মোটা লোক মনে রাখো, বাসার সিঁড়িতে মোটা লোক চাপছে সেটা মনে রাখলেই
তোমাদের হয়ে যাবে ডি এর জন্য, ডি আর এফ এর জন্য। তাহলে কি সিগমা ইজ ইকুয়াল টু 0.35 ইন্টু এন সেল প্লাস 1 বাকি যত আছে সবার জন্য কি এন মাইনাস কি 1 ইন্টু এন মাইনাস 1 সেল লেখা আছে এখানে, তোমাদের বাকি এন মাইনাস 1 সেল প্লাস যতগুলো আছে সবার জন্য, মানে ভেতরে যতগুলো সেল আছে। ধরো এই যখনই আমাদেরকে 3D বলে দিল 3D সেলের জন্য বার করতে হবে, তখন আমার এন সেল হয়ে গেল, এটা 4:4p বাদ হয়ে গেল। তার ভেতরে যত সেল আছে সেগুলোকে আমরা কি এন মাইনাস, এখানে আমার 1 ইন্টু এন মাইনাস 1 লেখা আছে, এখানে তোমরা একটু লিখে নেবে এন মাইনাস 1 সেল এন্ড সো অন বা এন মাইনাস 2 সেল। ঠিক আছে, দিয়ে এবারে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি আমাদের এই যে 3 3 নম্বর সাবসেলটা আমাদের কি হয়ে গেল, ব্যালেন্স সেল। আমাদের তো 4s4p বাদ হয়ে গেল না, আমাদেরকে তো 3D পর্যন্ত ক্যালকুলেট করতে বলেছে। তাহলে কি এই সেলে 3D তে আমাদের কতগুলো ইলেকট্রন আছে, 10টা। তাহলে কি না এইখানে আমরা এবারে সেলগুলোকে দেখবো। এখন 3Dটা হয়ে গেল তোমার, এই 3D10 যেটা দেখতে পাচ্ছ, কনফিগারেশনটা ভাঙলাম তখনই 3D10 আলাদা হয়ে গেল না। এইটাকে তোমার ক্যালকুলেট করতে হবে এন সেল, তারপরেরটা হয়ে গেল তোমার এন মাইনাস 1। এগুলো যতগুলো আছে, যে এই দুটো একটা সেলেই থাকে, কিন্তু যখনই তোমরা কনফিগারেশনটা ভেঙে দিচ্ছ তখনই এই দুটো আলাদা হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে কি 3D10টা হয়ে গেল তোমাদের এন সেল, আর তারপরে যতগুলো সেল আছে সবার জন্য কি, যেহেতু ডি তাহলে বাকি সবার জন্য একই রিপালশন সবাই দেবে, বা সবাই সেম অত জোরেই মানে কি ফুল ফোর্স দিয়ে ধাক্কা দেবে বাকি যতগুলো আছে সবাই। তাহলে কি এটা আমরা ক্যালকুলেট করবো সিগমাটা শুধু, কি দেখছো নাকি 0.35 ইন্টু 9 কিসের জন্য হলো, 3D তে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন সবার রিপালশন গুলো নিচ্ছে, তাহলে একটা ইলেকট্রনকে আমরা বাদ দিচ্ছি, সেজন্য কত থাকছে 0.35 ইন্টু 9 প্লাস 1 ফুল ফোর্স 1 ইন্টু 18, কতগুলো 18 ইলেকট্রন থাকছে এখানে দেখো, 2 প্লাস 2 প্লাস 6 প্লাস 2 প্লাস 6, কতগুলো হলো 2 2 4 আর 6 10, 2 12 আর 6 18টা। বাকি যে 18টা ইলেকট্রন তারা ফুল ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছে বা রিপালশন করছে, তাহলে এর সিগমা ভ্যালু হয়ে গেল 21.15। বোঝা যাচ্ছে কিনা? এরপরে দেখো, আমরা তো আগেই একবার দেখলাম আব্বাও প্রিন্সিপাল থেকে যে 3D ইলেকট্রন আমাদের কি পরে ফুলফিল হচ্ছে, 4s আগে ফিল হচ্ছে তো, আমরা তো আগেই দেখিয়েছিলাম আব্বাও প্রিন্সিপালে যে 4s আগে ফিল হচ্ছে, 3D আমাদের পরে, কিন্তু 3D আমাদের ভেতরের সেলে থাকছে। এই ব্রোমিনের এই এক্সাম্পলটাতে আমরা দেখলাম কি না 3D আমাদের ভেতরের সেল থাকছে, তাহলে 3D তো আগে হওয়ার কথা, কিন্তু 3D এক তো কারণ 3D এর এনার্জি বেশি, সেই জন্য 3D তে না গিয়ে 4s এ চলে যাচ্ছে। এবারে যদি মনে করো এই যেমন 4s অরবিটাল ফিল্ড বিফোর 3D অরবিটাল, এক্সপ্লেন অন দ্য বেসিস অফ কনসেপ্ট অফ ইফেক্টিভ। এবার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ থেকে যদি আমরা এই কনসেপ্টটাকে বলতে বলে, তাহলে আমরা কিভাবে বলবো দেখো, একটা এক্সাম্পল থ্রু দিয়ে দেখলেই বুঝতে পারবে। কি না ইলেকট্রনিক কনফিগারেশন অফ পটাশিয়ামের জেড ইকুয়াল টু 19। তাহলে কি এর এক্সট্রা যে এই যে 4s1 যে একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে, সেটা তো 4s1 এ যদি না হয় 3D তে হতো, যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সেটা 4s অরবিটালে অ্যাড হচ্ছে, কিন্তু 3D অরবিটালে অ্যাড হচ্ছে না। তাহলে কি যদি 4s এ যেমন আমাদের নর্মাল পটাশিয়ামের কনফিগারেশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এটা আমরা পটাশিয়ামের নর্মাল কনফিগারেশন। কিন্তু যদি আমাদের 4s না হয়ে যদি 3D তে ইলেকট্রনটা অ্যাড হতো, তাহলে কনফিগারেশনটা কি হতো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 1, এটা হয়ে যেত তোমাদের কনফিগারেশন। কিন্তু এই জিনিসটা তোমাদের এই 3d1 এ ইলেকট্রনটা যাচ্ছে না, যাচ্ছে 4s1 এ। তাহলে এটাকে যদি আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে ব্যাখ্যা করতে হয়, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? এবারে তাদের কি, তাহলে এদের যে ডিফেক্টিভ বের করলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম কি, যেটা আমাদের নর্মাল পটাশিয়ামের যা কনফিগারেশন তার থেকে আমরা যে ডিফেক্টিভ যদি বার করি, তাহলে কি পটাশিয়ামের প্রথম যে ডিফেক্টিভ 4s কনফিগারেশন, মানে কি 4s1 যখন কনফিগারেশন হয়, তাহলে কি আমরা এইভাবে লিখবো 1s
2s2p 3s3p 4s। তাহলে এখান থেকে যদি আমাকে জেড ইফেক্টিভ বের করতে বলে, তাহলে জেড ইফেক্টিভ ইজিক্যাল টু কত, পটাশিয়ামের জেড ইজিক্যাল টু 19। এবারে কি পটাশিয়ামের এন সেল কোনটা হবে, 4s। এন এটা কি হয়ে গেল n-1, এটা হয়ে গেল তোমার n-2, তারপর n-3 যা সেল আছে এগুলো। তাহলে কি n মাইনাস পার্টি 4s এ তোমার আছে একটাই ইলেকট্রন, যেমন কি 4s এ তোমার আছে একটাই ইলেকট্রন। তাহলে কি একটা ইলেকট্রনকে তো আমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে যে বাকি ইলেকট্রনগুলো রিপালশনটা নেবে। তাহলে কি এন সেলে বাকি আর কোনো ইলেকট্রন নেই। যদি 4s2 থাকতো তাহলে এখানে আমরা 1 লিখতাম। তাহলে কি 0.35 ইন্টু 0, কারণ কি 4s এ বা ওই এন সেলে একটার বেশি ইলেকট্রন নেই, তাহলে ওই একটা ইলেকট্রনকে তো আমাকে কনস্ট্যান্ট ধরতে হবে, সেই জন্য বাকি ইলেকট্রন সংখ্যা কত, 0। তাহলে 0.35 ইন্টু 0 প্লাস কি না n-1 সেল 0.85, যেহেতু এটা এস, এটা মনে রাখো শেষটা যেহেতু এস, তাহলে কি না n-1 এর জন্য হয়ে গেল কত 0.85। এটা n-1 সেল 3s3p টা, তাহলে কি এদের কতগুলো ইলেকট্রন আছে, 8টা। তাহলে 0.85 ইন্টু 8 প্লাস কত 1, ফুল ফোর্স দিচ্ছে কতগুলো ইলেকট্রন, কি 1s2 2s2 2p6, টোটাল 10টা ইলেকট্রন। তাহলে এগুলো হলো 1.00 ইন্টু 10। তাহলে এর জেড ইফেক্টিভ ক্যালকুলেশন করলে কত বার হচ্ছে, 2.19 মাইনাস 16.8 ইজ ইকুয়াল টু 2.20। এবারে কি না জেড ইফেক্টিভ ফর 3D কনফিগারেশন, যদি এই কনফিগারেশনটা হতো তাহলে কি, তাহলে আমরা কনফিগারেশনটাকে ভাঙতাম কেমন, 1s 2s 2p 3s 3p 3d। তাহলে এখানে 3dটা হয়ে গেল তোমার n, এটা হয়ে গেল n-1, এটা n-2, বাকি যা আছে তোমার n-3। তাহলে এর জেড ইফেক্টিভ যদি বের করি আমরা, তাহলে কত হবে জেড ইফেক্টিভ 19 মাইনাস 0.35। এন সেল এটা ডি আছে কতগুলো ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে এখানেও কি হবে আর তো ইলেকট্রন নেই, তাহলে 0.35 ইন্টু 0। এবারে দেখো যেহেতু ভ্যালেন্স সেলে আছে আমার কি ডি, তাহলে কি আমার এই যে 0.85 মাঝখানের এই জায়গা এই জিনিসটা আমাদের বাদ হয়ে যাচ্ছে, 0.85 ইন্টু 8 যে রিপালশনটা সেটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে তোমার, বাকি যতগুলো ইলেকট্রন আছে সবার জন্য কি সবাই ফুল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, যেহেতু কি না 3D মোটা লোক, তাহলে কি না 0.35 ইন্টু 0, ডি আর ইলেকট্রন নেই, তাহলে ওই জন্য হয়ে গেল তোমার 0, প্লাস বাকিগুলো যত আছে ফুল ফোর্স দিয়ে আর 18টা ইলেকট্রন, তাহলে ফুল ফোর্স দিয়ে রিপালশন করছে। তাহলে তখন কত হয়ে গেল তোমার জেড ইফেক্টিভ ভ্যালু হয়ে গেল 1। এবারে কি জেড ইফেক্টিভ ভ্যালু তোমার যত বেশি হবে, জেড ইফেক্টিভ ভ্যালু তোমার যত বেশি হবে তাহলে তার কি ইলেকট্রনটা তত এলিমেন্টটা তত স্টেবল হবে। মানে কি নিউক্লিয়াস যত বেশি ফোর্স দ্বারা ইলেকট্রনকে ধরে রাখতে পারবে, তাহলে কি সেই ইলেকট্রনটা সেই এলিমেন্টটা তত বেশি স্টেবল হবে। তাহলে কি জেড ইফেক্টিভ ভ্যালুটা আমার কোনখানে বেশি হলো, 4s কনফিগারেশনে 2.20, 1 এর থেকে তো 2.20 বেশি। তাহলে কি সেই জন্য আমরা এখান থেকে আমরা এটাও বলতে পারি যে 4s ইলেকট্রনের 4s ইলেকট্রনের 4s ইলেকট্রন কনফিগারেশনটা আমাদের বেশি স্টেবল 3D থেকে, সেই জন্য আমরা এই এই সেই জন্য পটাশিয়ামের 4s1 ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো সবার। এরপরে দেখো ক্লাস শেষ হয়ে যাবে এরপরে, চিন্তা নেই। ভেরিয়েশন অফ স্ক্রিনিং কনস্ট্যান্ট ইন পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে আমাদের স্ক্রিনিং কনস্ট্যান্ট কি হয়, যদি পিরিয়ডে লেফট টু রাইট যাই, লেফট টু রাইট গেলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, কমেন্ট করতে পারো। পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যদি যাই তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, কি হবে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে না, যত বেশি আমরা লেফট টু রাইট যাবো তত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, ইলেকট্রনের যত সংখ্যা বাড়বে তত তোমাদের কি তত বেশি রিপালশনটা বাড়বে, তো সেই জন্য কি না ইনক্রিজ করবে। আবার কি যত নিচের দিকে যাব তত তো সেলও বাড়বে ইলেকট্রনও বাড়বে, তাহলেও কি না
তাহলেও তোমার স্ক্রিনিং কনস্ট্যান্ট বা সিগমাটা ইনক্রিজ করবে। গুড, ইনক্রিজ ইনক্রিজ, ঠিক আছে সবার। এরপরে দেখো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা পিরিয়ড বরাবর লেফট টু রাইট যদি যায় তাহলে কি হবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জও তোমার কি না, যত অ্যাটমিক নাম্বার বাড়বে, ইফেক্টিভ যদি পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট গেলে কি হবে, তোমার অ্যাটমিক নাম্বার বাড়বে, সিগমা বাড়ছে। তাহলে কি যত আমরা দুটোই বাড়ছে, তাহলে কি এটাও তোমাদের কি হবে, লেফট টু রাইট যদি যায় তাহলে তোমার বাড়বে। ইন্টারেস্টিং কেস আছে তোমার কি না, গ্রুপে টপ টু বটম যদি যাই তাহলে তোমাদের কি হবে? পটাশিয়ামের আমার এখানে করে দিলাম পটাশিয়ামের। তো তোমরা এবার সোডিয়ামের, তোমরা এবার এই যে জেড ইফেক্টিভ বের করে দেখবে না, এই যে গ্রুপ বরাবর তোমাদের কি টপ টু বটম যদি যায় তাহলে কি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হবে, কি হবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ? রিমেন অলমোস্ট সেম থাকবে। দেখবে সোডিয়ামে তোমরা যদি বের করো জেড ইফেক্টিভ, তাহলে সোডিয়ামেরও জেড ইফেক্টিভ ভ্যালু হচ্ছে 2.20, আর পটাশিয়ামের তো এখানে বের করে দিলাম জেড ইফেক্টিভ 2.20। যদি গ্রুপে টপ টু বটম যায় তাহলে রিমেন অলমোস্ট সেম থেকে যাবে। আপলোড হয়ে যাবে, কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে এটা ভিডিওটা। ঠিক আছে, আজকের মতন তোমাদের, এরপর তোমাদের আরো ক্লাস আছে, আজকের মতন ক্লাস তোমাদের এখানেই।